ভাবুন তো, আপনি আপনার সবচেয়ে দামি আর অত্যাধুনিক সম্পত্তি একটা বিশাল সুরক্ষিত ভল্টের ভেতর তালাবদ্ধ করে রেখেছেন। রাইট, একদম নিশ্ছিদ্র নিরাপত্তা আর কি। হ্যাঁ, নিশ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু হঠাৎ পরের দিন সকালে দেখলেন সেই ভল্টটি মোটেও নিরাপদ নয়। ভেতরে সব কিছু পুড়ে ছাই। বেশ মাথা খারাপ করা ব্যাপার। আচ্ছা, ব্যাপারটা একটু বিশ্লেষণ করা যাক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা ঘটনা নিয়ে কথা বলবো। ২০-২৬ সালের ১৬ই মার্চ, মানে ওই যে ডিফেন্স অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত একটা রিপোর্ট নিয়ে। হ্যাঁ, ওই কুয়েটের আলী আল সালেম বিমান ঘাঁটির ঘটনাটা, তাই তো? একদম। সেখানে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, মানে মালয়েশিয়ান মুদ্রায় যেটা প্রায় ১৩৩ মিলিয়ন রিঙ্গিত, এত বিপুল দামের একটা ইতালিয়ান MQ-9 প্রেডেটর ড্রোন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক ঘাঁটির দুর্বলতাগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাইট। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হল এই ঘটনাটি কিভাবে আধুনিক যুদ্ধকৌশল আর পশ্চিমা নজরদারি ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে সেটা একটু গভীরে গিয়ে বোঝা। মানে এখানে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। এটা কেবল একটা ড্রোন ধ্বংসের বিষয় নয়। মানে শুধু $৩৫ মিলিয়ন আর্থিক ক্ষতি ভাবলে ভুল হবে। এর পেছনের মেসেজটা অনেক বড়। একদম। এটা একটা বৃহত্তর ভূ-রাজনৈতিক আর সামরিক বার্তার অংশ। ঘটনাটা প্রমাণ করেছে যে আধুনিক ড্রোন প্রযুক্তি প্রথাগত সুরক্ষিত অবকাঠামোকেও খুব সহজে ফাঁকি দিতে পারে। তো আমরা যদি ১৫ই মার্চের ওই ঘটনাটায় ফিরে যাই, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন আর ইটালীয় সামরিক সম্পদ রাখা ছিল। রাইট। আর সেখানে একটা ইরান সংশ্লিষ্ট ড্রোনের হামলায় ইতালির ওই MQ-9 ড্রোনটা ধ্বংস হলো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, ড্রোনটি তো কোনো খোলা মাঠে বা রানওয়েতে ছিল না। না, একেবারেই না। এটি ছিল একটা হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টারের ভেতর। মানে এই শেল্টার বা বাঙ্কাগুলো তো তৈরি হয় মিসাইল বা ড্রোনের হামলা ঠেকানোর জন্য। ঠিক। বিশেষ কংক্রিটের তৈরি সুরক্ষিত বাংকার। তাহলে আমার প্রশ্নটা হলো, এটা অনেকটা এমন যেন আপনার বাড়ির সবচেয়ে দামি সিকিউরিটি সিস্টেমটাই চোর সবার আগে হ্যাক করে ফেলেছে। যে বাঙ্কারগুলো তৈরি হয়েছে হামলা ঠেকানোর জন্য, সেখানে এই হামলা কিভাবে সফল হলো? এর মানে কি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একদম সেকেলে হয়ে গেছে? হুম এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ওই বাংকারগুলোর নকশা। এই যে হার্ডেন শেল্টারগুলোর কথা আমরা বলছি, এগুলো মূলত গত শতাব্দীর পুরনো কনসেপ্ট। আচ্ছা। মানে স্নায়ুযুদ্ধের সময়কার। হ্যাঁ, স্নায়ুযুদ্ধের সময়কার। তখন ভয় ছিল যে উপর থেকে ভারী বোমা বা ব্যালিস্টিক মিসাইল পড়বে, তাই এর ছাদ কয়েক ফুট পুরো কংক্রিট দিয়ে বানানো হতো। রাইট, যাতে ওপর থেকে আঘাত এলে টিকে থাকতে পারে। কিন্তু সমস্যা হলো, আধুনিক যুগের এই সস্তা কামিকাজের ড্রোনগুলো তো ওপর থেকে বোমার মতো পড়ে না। এরা একদম মাটির কাছাকাছি দিয়ে, মানে রাডারের নিচ দিয়ে উঠতে পারে। ও, বুঝতে পেরেছি। একদম সোয়াইপ করে ভেতরে ঢুকে যায়। ঠিক তাই। এরা এত নিখুঁত যে বাংকারের বিশাল লোহার দরজার কোনো ছোট ফাঁক বা ভেন্টিলেশন শ্যাফট দিয়ে, অথবা ধরুন দরজা খোলা থাকার মুহূর্তের সুযোগ নিয়ে সরাসরি ভেতরে ঢুকে যায়। এটা তো সাংঘাতিক। আর ভেতরে ঢুকে যখন বিস্ফোরিত হয়, তখন বদ্ধ জায়গা হওয়ার কারণে ওই বিস্ফোরণের মাত্রা বাইরে খোলা জায়গার চেয়ে অনেক গুণ বেশি হয়। আর প্রেডেটর ড্রোনের ভেতরে তো নিজস্ব জ্বালানিও ছিল। একদম। ফলে একটা চেন রিয়াকশনে পুরো শেল্টারের ভেতরটা নরকে পরিণত হয়। এই একটা ঘটনাই এখন সামরিক পরিকল্পনাকারীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তা তো হওয়ারই কথা। কিন্তু তারা এত কিছু থাকতে ঠিক এই নির্দিষ্ট ড্রোনটাকেই কেন টার্গেট করল? ঘাটির অন্য কোথাও তো হামলা করতে পারত। এখানেই ইতালির চিফ অফ ডিফেন্স জেনারেল স্টাফ জেনারেল লুসিয়ানো পোর্তোলানোর বক্তব্যটা আমাদের দেখতে হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এটা কোনো বিচ্ছিন্ন বা এলোপাতারি হামলা নয়। তার মানে এর পেছনে একটা সুনির্দিষ্ট ছক আছে। হ্যাঁ, বর্তমান যে ইরান সংশ্লিষ্ট হামলাগুলো আমরা দেখছি, এর মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে বহুজাতিক বাহিনীর নজরদারি বা ওই যাকে বলে ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স, সংক্ষেপে ISR নেটওয়ার্ককে দুর্বল করা। তো এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এটা অনেকটা এমন, মানে প্রতিপক্ষ সরাসরি যুদ্ধ না করে শুরুতেই জোট বাহিনীর চোখ অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। ঠিক ধরেছেন। যাতে তারা পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছে সেটা আর কেউ দেখতে না পায়। ব্লাইন্ডফোল্ড করে দেওয়া আর কি। একদম পারফেক্ট উপমা। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি,
তাহলে দেখা যায় এই চলমান আঞ্চলিক সংঘাতে এটি অত্যন্ত সুকৌশলী একটা পদক্ষেপ। প্রতিপক্ষ খুব ভালো করেই জানে যে পশ্চিমা সামরিক শক্তির মূল ভিত্তি কিন্তু শুধু অস্ত্র নয়, তাদের মূল ভিত্তি হল তথ্য ও নজরদারি ব্যবস্থা, মানে কে কোথায় আছে সেটা আগে থেকে দেখতে পাওয়া। রাইট, ইনফরমেশন ইজ পাওয়ার। ঠিক, এটিকে ধ্বংস করতে পারলেই জোটের শক্তি অর্ধেক হয়ে যায়। কারণ আপনার কাছে সবচেয়ে আধুনিক মিসাইল থাকতেই পারে, কিন্তু টার্গেট কোথায় সেটাই যদি আপনি না জানেন, তাহলে সেই মিসাইলের তো কোনো দামই নেই। একদম তাই। আর এটা একটা নিরপেক্ষ সামরিক কৌশল। এখানে সরাসরি সংঘাতে না গিয়ে তারা পশ্চিমা জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভাস সিস্টেমটা আঘাত করছে। এটা সত্যি একটা দারুণ কৌশল, কিন্তু এখানে এসে বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে উঠছে, মানে পলিটিক্যাল দিক থেকে। হ্যাঁ, রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো বেশ ইন্টারেস্টিং। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তোর সাথে সমন্বয় করে কাজ চলছে, আর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তারা মোটেও পিছু হটবেন না। রাইট, তিনি বলেছেন বিদেশি সৈন্য মোতায়েন আগের মতোই অব্যাহত থাকবে। হ্যাঁ, কিন্তু রিপোর্টের সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইতালীয় কন্টিনজেন্ট ইতিমধ্যেই ঘাঁটিতে তাদের কর্মীদের উপস্থিতি এবং ঝুঁকি কমিয়ে এনেছে। এই জায়গাটাই আসলে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় বৈপরীত্য। সেটাই তো, একদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা এক চুলও নড়বেন না, অন্যদিকে তারা ইতিমধ্যেই সৈন্যদের লুকিয়ে ফেলছেন বা সরিয়ে নিচ্ছেন। এই দ্বিমুখী নীতির কারণ কি? এটি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মানে কিভাবে দেশগুলো ভূ-রাজনৈতিক জোটের প্রতিশ্রুতি বজায় রাখার পাশাপাশি নিজেদের সৈন্যদের জীবনের ঝুঁকি কমানোর চেষ্টা করে। আপনি কি একই সাথে মাঠে থাকার ঘোষণা দিয়ে আবার মাঠ থেকে খেলোয়াড় সরিয়ে নিতে পারেন? আসলে আন্তর্জাতিক কূটনীতিতে ফেস সেভিং বা মুখ রক্ষা করাটা খুব জরুরি। প্রকাশ্যে যদি তারা বলে যে তারা ভয় পেয়ে সৈন্য সরিয়ে নিচ্ছে, তাহলে তো সেটা একটা বিশাল পরাজয় হিসেবে দেখা হবে। একদম, আক্রমণকারীরা তখন ভাববে তাদের কৌশল সফল। তাই ক্যামেরার সামনে তাজানিকে ওই দৃঢ়তার কথাই বলতে হচ্ছে। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি তো আলাদা। হ্যাঁ, একজন সামরিক কমান্ডারের তো সবার আগে দেখতে হবে তার সৈন্যদের নিরাপত্তা। যখন তারা দেখছে $35 মিলিয়ন একটা ড্রোন বাংকারের ভেতরেও নিরাপদ নয়, তখন সেখানে সৈন্য বসিয়ে রাখাটা তো আত্মঘাতী। রাইট। তাই আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, বরং মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক ইমেজ ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ, যদিও বাস্তবে ব্যাকডোর দিয়ে অনেক ছাড় দিতে হয়। বাহ, দারুণ একটা বিশ্লেষণ। তো আমরা যদি পুরো আলোচনাটার একটা সারসংক্ষেপ টানি, একটা $35 মিলিয়ন ড্রোন ধ্বংস হওয়াটা শুধু একটা আর্থিক ক্ষতি নয়, একেবারেই না। বরং এটি প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে পশ্চিমা নজরদারি ব্যবস্থা কতটা অরক্ষিত, আর আমরা যেগুলোকে সুরক্ষিত সামরিক ঘাঁটি ভাবতাম সেগুলো এখন আর নিরাপদ আশ্রয়স্থল নয়। একদম, প্রযুক্তি আর যুদ্ধকৌশল এত দ্রুত পাল্টাচ্ছে যে গতকালের দুর্ভেদ্য দুর্গ আজকের দিনে একদম ঠুনকো হয়ে যেতে পারে। হ্যাঁ, তথ্যের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষই শেষ কথা নয়। তো বিদায় নেওয়ার আগে আজকের আলোচনা থেকে আমাদের শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। প্রশ্নটা হলো, যদি $35 মিলিয়ন একটা অত্যাধুনিক নিজস্ব সুরক্ষায় সক্ষম নজরদারি ড্রোন একটা স্পেশাল সুরক্ষিত বাংকারের ভেতরেও নিজেকে রক্ষা করতে না পারে, তবে কি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শত শত বিলিয়ন ডলারের বিশাল প্রথাগত সামরিক ঘাঁটিগুলো ভবিষ্যতে কেবলই শত্রুদের সহজ আর স্থির লক্ষ্যবস্তুতে পরিণত হতে যাচ্ছে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। হ্যাঁ, প্রথাগত সামরিক ঘাঁটির যুগ কি তবে শেষ হতে চলল? এই চিন্তার খোরাক দিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা এখানে শেষ করছি।